আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি জাওয়াদ ভাই আপনাদের জন্য একদম লাস্ট মোমেন্টে একটা চমৎকার জিনিস নিয়ে আসলাম। সেটা হলো আমাদের ইংলিশ সেকেন্ড পেপার বোর্ড পরীক্ষায় প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে উত্তর করতে হয়। আপনারা অসংখ্যবার আমার কাছে জানতে চেয়েছেন, ভাইয়া এটা কিভাবে লিখবো, ওটা কিভাবে লিখবো? বিভিন্ন প্রশ্নে আপনারা বিভিন্ন জিনিস আমার কাছে জানতে চেয়েছেন। সো সারি ধারাবাহিকতায় আপনাদের কাছে আজকে আমি একটা ক্লাস নিয়ে এসেছি। ছোট্ট ক্লাস না, ঠিক একটা সাজেশন মূলক ভিডিও বলতে পারেন, যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সামে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়। তো চলুন আমরা এক এক করে দেখে ফেলি। আচ্ছা, প্রথমে কি থাকে? প্রথমে থাকে হচ্ছে আমাদের প্রিপোজিশনের যে প্রশ্নটা। প্রিপোজিশনের প্রশ্নটা খুব সহজ, এখানে আসলে কোনো ঝামেলা নাই, এখানে কোনো প্যাসেজ তুলতে হয় না, কিছুই করতে হয় না। আপনার একমাত্র কাজ হবে আপনি ওখানে শুধু এবিসিডি দিয়ে লিখে যাবেন। যেমন ধরেন আপনি শুরুতে লিখবেন অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দা কোশ্চেন নং 1 এভাবে, বা আপনি চাইলে পুরোটা লিখতে পারেন অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1 এর এরপরে এ নাম্বারে কি উত্তর লিখলেন, তারপর বি নাম্বারে যেটা উত্তর সেটা লিখলেন, সি নাম্বারে কি উত্তর সেটা লিখলেন। এভাবে কোশ্চেন নাম্বার 1 প্রিপোজিশনটা আপনি লিখে শেষ করে ফেলবেন। শেষ। তারপরে হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ক্লজ উইথ ক্লুজ, যেটা মানে হচ্ছে উপরে একটা বক্স দেওয়া থাকে, উইথ ক্লুজের উত্তরগুলো নিয়ে নিয়ে বসাতে হয়। একদম সেম প্রসেস, অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1 এর জায়গায় তখন হবে 2। ঠিক একইভাবে আপনি এবিসিডি দিয়ে উত্তরগুলো লিখে যাবেন। শেষ। তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সেতে একটু ব্যাপার আছে। কমপ্লিটিং সেন্টেন্সের ব্যাপারটা হলো, ওখানে আপনার অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ফুল তুলবো কিনা, নাকি আমাদের শুধু উত্তর লিখে যাবো, পুরো সেন্টেন্সটা তুলতে হবে কিনা। আচ্ছা, অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, এইটাতে যেটা করতে হয় সেটা হলো আমাদের পুরো সেন্টেন্সটা তুলতে হয়। এটাতে পুরো সেন্টেন্সটা তুলতে হয়, না হলে কিন্তু আপনার জিনিসটা কমপ্লিট হবে না। যেমন ধরেন আপনার উত্তরপত্রে এরকম দেওয়া আছে যে, এই যে ধরেন এরকম দেওয়া, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, তারপর একটা ড্যাশ দিয়েছে, তারপর একটা মনে করেন এরকম ড্যাশ দেওয়া আছে। ঠিক আছে, এরকম দেওয়া। এখন আমরা অনেকে কি করি, ভুল ক্রমে শুধুমাত্র এই উত্তরটুকু পরীক্ষার খাতায় লিখে রেখে আসি। এই কাজটা করা যাবে না। আপনি যেটা করবেন, পুরো সেন্টেন্সটা তুলবেন, তারপরে ড্যাশ দিয়ে সেখানে যে উত্তরটা যেটা, সেই উত্তরটা ভাবে লিখে দিবেন। এবং আরেকটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে, আপনার খাতা যখন টিচার দেখছে, তার কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে ঠিক আছে উত্তর কোন অংশটা, সে চায় একটু ইজিলি খাতাটা দেখতে। ফলে আমরা যেটা করি যে এই উত্তরটা আমরা হাইলাইট করে দিই একটু লাল কালি দিয়ে, সরি নীল কালি, লাল কালি ব্যবহার করা যাবে না, আমরা নীল কালি দিয়ে এটা এরকম একটু আন্ডারলাইন করে দিই যে ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবং সেটা দেখলে টিচার বুঝতে পারে যে হ্যাঁ এই অ্যান্সারটা সে লিখেছে। এই হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের কাহিনী গেল। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বও একদম সেম জিনিস করতে হয়। এখানে আপনি এই যে কাজটা করেছিলাম প্রথমে, এই কাজটা আপনি করবেন। অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 4, এখানে হচ্ছে আপনি এবিসিডি দিয়ে শুধুমাত্র উত্তরগুলো লিখবেন, কোনো প্রশ্ন তোলার কোনো প্রয়োজনীয়তা নাই। শেষ। এরপরে হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5, ন্যারেশন। ন্যারেশনে কি করতে হয়? অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5, ন্যারেশন। ন্যারেশনে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনাকে পুরো প্যাসেজটা সুন্দর করে লিখে নিতে হবে, এবং এখানে প্রশ্ন লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। অনেকে আমরা যেটা করি, পুরো প্রশ্নটা উঠায় ফেলি, যে ডিরেক্ট স্পিচ যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা উঠায় ফেলি, ওইটা দরকার নেই। আপনি শুধু উত্তরটা লিখবেন, আপনি সুন্দর করে একটা প্যাসেজ আকারে উত্তরটা লিখে দিবেন, তাহলে আপনার কাজ শেষ, আর কিচ্ছু করতে হয় না। ন্যারেশনের এই কাজটা গেল। এরপরে হচ্ছে আমাদের মডিফায়ার। মডিফায়ারও সেম। মডিফায়ারে আপনি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6 এবিসিডি দিয়ে মডিফায়ার গুলো লিখে দিবেন। এরপর কানেক্টরস, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7 আপনি এবিসিডি দিয়ে শুধু উত্তরগুলো লিখে দিবেন, কাজ শেষ। এরপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিমের একটা কাহিনী আছে। সিনোনিম অ্যান্টোনিমের কাহিনীটা আপনাদেরকে আমি বলি। সিনোনিম অ্যান্টোনিম লেখার সময় আপনারা যেটা করবেন, খাতার মধ্যে এরকম একটা টেবিল বানাবেন। এরকম একটা টেবিল বানাবেন খাতার মধ্যে। ধরুন এটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলে আমার কলাম থাকবে হচ্ছে 3টা। কয়টা থাকবে? 3টা। যেমন ধরেন এই হচ্ছে একটা কলাম, আর এই হচ্ছে ধরেন আরো 2টা কলাম। ঠিক আছে, এরকম একটা টেবিল থাকবে। আপনি কিভাবে লিখবেন? মনে করেন আপনার প্রশ্নে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো আপনি এখানে সবগুলো লিখে দিবেন। ঠিক আছে, এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড আপনি লিখে দিবেন। ঠিক আছে, এরকম করে ওয়ার্ডগুলো আপনি লিখলেন, প্রত্যেকটা ওয়ার্ড। এখন এই জায়গাতে আপনার এই টেবিলে থাকবে, এই কলামে থাকবে সিনোনিম, আর এই কলামে থাকবে মনে করেন অ্যান্টোনিম। অ্যান্টোনিম, NYM। আচ্ছা, এখন ঘটনা হলো আপনি লিখবেন কিভাবে। মনে করেন প্রথম শব্দটার সিনোনিম চাইছে, আপনি এখানে সিনোনিম লিখছেন, এই জায়গাটা ফাঁকা। তারপরে হচ্ছে এই শব্দটা আবার মনে করেন অ্যান্টোনিম চাইছে, আপনি অ্যান্টোনিম লিখলেন, এই জায়গাটা ফাঁকা। এটাতে আবার সিনোনিম চাইছে, লিখলেন, এটা ফাঁকা। মনে করেন এটাতেও সিনোনিম চাইছে, লিখলেন, এটা ফাঁকা। তারপর হচ্ছে এটাতে আবার অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিমটা লিখলেন, এটা ফাঁকা। তারপর আবার এখানে সিনোনিম, এটা ফাঁকা। এইভাবে আপনি পুরো জিনিসটা সলভ করবেন। ঠিক আছে, অর্থাৎ
আপনাকে আমরা টেবিল বানায় নিয়ে তারপরে করতে হবে। আমরা যেটা করি অনেক সময় হচ্ছে শব্দটা লিখে তার পাশে টান দিয়ে লিখে দিই যে সিনোনিম হচ্ছে এটা, অ্যান্টোনিম এটা। এই কাজটা করতে যায় না। এই টেবিলটা বানালে হয় কি, খাতাটা দেখতে টিচার আনন্দ লাভ করে যে ঠিক আছে এই জিনিসটা গুছায় লেখা, আমার পড়তে সুবিধা হচ্ছে। ফলে দেখা যায় সে আপনাকে বেশি মার্ক দিতে আগ্রহী হয়, যে না সে ভালো লিখেছে, তাকে বেশি মার্ক দেওয়া যেতে পারে। এটা গেল সিনোনিম অ্যান্টোনিমেরটা। আচ্ছা, এরপর হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনের জন্য সেম, আপনি যেভাবে ন্যারেশনে পুরো প্যাসেজটা একটা লিখেছেন, উত্তরের মধ্যে পুরো প্যাসেজটা লিখেছেন, পাংচুয়েশনও সেম জিনিসটাই করতে হয়। পাংচুয়েশনে কিভাবে, পাংচুয়েশন আপনি হলো পুরো প্যাসেজটা লিখবেন, এরপর লেখার পর আপনি যে কারেকশন গুলো করছেন, মনে করেন একটা প্যাসেজের মধ্যে যেমন আমি বললাম যে রিফাত টোল্ড, তারপরে হচ্ছে আই ওয়ান্ট টু গো, মনে করেন এই জিনিসগুলো হচ্ছে আপনার পাংচুয়েশন আপনি দিয়েছেন। পাংচুয়েশন কি কি, এখানে একটা কমা দিয়েছেন, এখানে অ্যাফার্মেটিভ সরি ইনভার্টেড কমা দিয়েছেন, এখানে একটা ফুল স্টপ দিয়েছেন, এখানে একটা ইনভার্টেড কমা দিয়েছেন। আপনি কি করবেন জানেন, আপনি একটা নীল কালি দিয়ে এই জিনিসটা শুধু একটু হাইলাইট করে দিবেন, যে এই যে এভাবে একটু হাইলাইট করে দিবেন। ঠিক আছে, এভাবে হাইলাইট করে দিলে জিনিসটা বোঝা যায় ঠিক আছে এখানে এখানে সে কারেকশন করেছে। খুব বেশি বড় করে করার দরকার নেই, ছোট 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 করে নীল কালি দিয়ে। অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না, পরীক্ষার হলে অন্য কোনো কালি ব্যবহার করা যায় না, শুধুমাত্র নীল কালি ব্যবহার করা যায়। হলুদ কালি, লাল কালি বা কমলা রঙের কালি, পিঙ্ক কালারের কালি যেগুলো, এগুলো কোনোটাই ব্যবহার করতে পারবেন না, একমাত্র নীল ছাড়া। সবুজ কালিও কিন্তু ব্যবহার করা যায় না। ঠিক আছে, শুধুমাত্র নীল কালি ব্যবহার করতে পারবেন। এভাবে পাংচুয়েশনটা আপনি পুরো প্যাসেজটা লিখবেন এবং ছোট 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 করে হাইলাইট করে দিবেন যে এইগুলো এগুলো 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 কারেকশন আমি করেছি। ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে এটার পরে আমাদের কম্পোজিশন, মানে 40 মার্কের যে রিটেন, সেই রিটেন পার্টে আমরা চলে যাব। আচ্ছা, রিটেনে প্রথমে আসে হচ্ছে ফর্মাল লেটার বা ইমেল। আচ্ছা, তো প্রথমে আসেন আমরা ফর্মাল লেটারের স্ট্রাকচারটা একটু দেখে ফেলি ছোট করে। ফর্মাল লেটারের স্ট্রাকচার বা অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা কিরকম, খুব সহজ। আপনি কি করবেন, সবসময় শুরু করবেন খাতার বাম পাশ থেকে। বাম পাশে প্রথমে আপনি তারিখটা লিখবেন। ঠিক আছে, তারিখটা লিখবেন। তারিখটা ধরুন আমি তারিখটা দিয়েই দিলাম, যেমন আপনাদের 3 তারিখে পরীক্ষা, তাহলে 3 জুলাই 2025 এটা লিখলেন। তারপরে কার বরাবর অ্যাপ্লিকেশন করছেন সেটা লিখবেন। ধরুন আপনি লিখলেন দা প্রিন্সিপাল, প্রিন্সিপালের বরাবর লিখছেন আপনি, সেটা লিখলেন প্রিন্সিপাল। ঠিক আছে, এরপরে হচ্ছে ঠিকানা দিবেন, অ্যাড্রেস, যেমন আমি দিলাম ঢাকা, সরি তার প্রতিষ্ঠানের নাম, যেমন ধরেন এবিসি কলেজ, এবিসি কলেজ, কোন কলেজের প্রিন্সিপাল সেটা আপনি দিলেন, এরপরে কলেজের ঠিকানা দিয়ে দিবেন ঢাকা, শেষ। এরপর হচ্ছে এখানে আপনি এক লাইন ফাঁকা দিবেন, ফাঁকা দিয়ে লিখবেন সাবজেক্ট, কি ব্যাপারে কোন বিষয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা আপনি লিখলেন, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, সেটা আপনি লিখে দিলেন সুন্দর করে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর লিখলেন, অ্যাপ্লিকেশন ফর ডট 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 ডট। ঠিক আছে, এরপর হচ্ছে আরো এক লাইন গ্যাপ দিবেন, আরো এক লাইন গ্যাপ দিয়ে হচ্ছে স্যার, তারপরে নিচ থেকে শুরু করবেন উইথ অল ডিউ রেসপেক্ট। ঠিক আছে, এইভাবে আপনি লিখে পুরো জিনিসটা কন্টিনিউ করবেন, ডট 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 লিখে চলে গেলেন সামনের দিকে। আচ্ছা, এই হলো আপনার শুরুটা হইলো। এরপরে শুরুর পরে আপনি যখন জিনিসটা লিখে শেষ করে আসতেছেন, তখন আপনি ফিনিশিংটা দিবেন কিভাবে। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে নেই, এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটার বডিটা মোটামুটি 2 অংশে ভাগ করে দিতে হয়। প্রথমে হচ্ছে আপনি আপনার সমস্যাটা ব্যাখ্যা করবেন, একটা অংশ, আর দ্বিতীয় আরেকটা অংশে আপনি বলবেন যে আমার এখন এই সমস্যার সমাধান লাগবে, আপনি কিছু একটা করেন, মানে আপনি আপনার প্রিন্সিপালকে অনুরোধ করবেন তখন। ঠিক আছে, তারপরে লাস্টে গিয়ে আপনি হচ্ছে যখন শেষ করে দিচ্ছেন, তখন আপনি এই যে এইভাবে শেষ করবেন, সিনসিয়ারলি yours, sincerely yours, তারপরে নিজের নাম, তারপরে হলো নিজের পরিচয় দিয়ে আপনি জিনিসটা ফিনিশিং দিয়ে দিলেন। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন কিভাবে ডিটেইলে লিখতে হয় সেটার বিস্তারিত আমার আরো একটি ক্লাসে দেওয়া আছে, এটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশনের আদ্যপান্ত লিখতে হয়। আর এটা ছিল আমাদের একদম বেসিক স্ট্রাকচারটা, যে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে, ভাইয়া প্যারাগ্রাফ কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, প্যারাগ্রাফ কত পেজের মধ্যে লিখতে হবে, প্যারাগ্রাফ কিভাবে, প্যারাগ্রাফ ফরম্যাট কি, প্যারাগ্রাফ কি আপনার ভেঙে ভেঙে লেখা যাবে কিনা পেজের মধ্যে, এই নানান প্রশ্ন আসে। তো প্রশ্নগুলোর একটা একটা করে আপনাদেরকে উত্তর দিই। একটা প্যারাগ্রাফ যখন আপনি লিখবেন, তখন চেষ্টা করা হয় অন্তত 2 পৃষ্ঠার অধিক লেখার। যদি আপনি লিখতে না পারেন, তাহলে ন্যূনতম 2 পৃষ্ঠা আপনাকে লিখতেই হবে। 2 পৃষ্ঠার বেশি লিখতে পারলে ভালো, তবে ন্যূনতম 2 পৃষ্ঠা লিখতে হবে, এর নিচে গেলে মার্ক কমে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফে 1 নম্বর পয়েন্টটা কি, আমাকে 2 পৃষ্ঠা লিখতে হবে প্যারাগ্রাফ। ঠিক আছে, আমাদের কি 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে 2 পৃষ্ঠা ন্যূনতম। ঠিক আছে, আর আপনার যদি বেশি লেখার ক্যাপাসিটি থাকে,
তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি আরেকটু বেশি লিখতে পারেন, চাইলে আরেকটু বেশি লেখার সুযোগ আছে। 2 নাম্বার, প্যারাগ্রাফ মানেই হলো একটা অনুচ্ছেদ। আপনি কিন্তু এখানে কোনোভাবে লাইন ভাঙতে পারবেন না, মানে এক লাইন লিখলেন, লেখার পর হচ্ছে গিয়ে সৌন্দর্যের জন্য আপনি এক লাইন গ্যাপ দিয়ে তারপর লেখা শুরু করলেন, কোনোভাবেই প্যারা আকারে ভাঙা যাবে না, কোনোভাবেই ভাঙা যাবে না, এটাকে একবারে লিখতে হয়, কোনোভাবে ভাঙা যাবে না। ঠিক আছে, এই গেল একটা। আর শব্দ সংখ্যা কত হবে ভাইয়া? শব্দ সংখ্যা হচ্ছে চেষ্টা করবেন 250 শব্দের মধ্যে লিখতে, 250 থেকে 300 পর্যন্ত যা হয়। ঠিক আছে, 250 থেকে 300 শব্দের মধ্যে লিখতে পারলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানে লেখা যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এছাড়াও আপনাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি একটু কথা বলি। ব্যাপারটা হচ্ছে আপনারা অনেক সময় যেটা হয় যে যে সমস্ত জিনিস আপনারা একটু কম পারেন সেগুলোতে আপনারা অতিরিক্ত সময় ব্যয় করে ফেলেন, এই কাজটা কখনো করা যাবে না। আপনারা যখন কোনো কিছু লিখতে যাবেন তখন সেটার পেছনে যদি মনে হয় যে না অতিরিক্ত সময় চলে যাচ্ছে, তাহলে আপনারা ওই জিনিসটা রেখে সামনের একটা প্রশ্নে চলে যাবেন, অতিরিক্ত সময় ব্যয় করার কোনো কারণ নাই। ঠিক আছে, আর এছাড়াও রিটেন অংশে যখন আপনারা যাবেন, রিটেন অংশে গেলে কিছু নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করতে হয়। যেমন অ্যাপ্লিকেশন লেখার সময় অ্যাপ্লিকেশনের যে স্ট্রাকচারটা, হেডিংটা, শুরুটা, তারপরে শেষের অংশগুলো, এই জিনিসগুলো ঠিক করে করতে হয়। তারপরে বডির ভেতরে কথাগুলো লেখার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো মেনটেন করতে হয়। যেমন উইথ অল ডিউ রেসপেক্ট, সিনসিয়ারলি ইয়োর্স, তারপর হচ্ছে অন দ্য সার্কামস্ট্যান্সেস মেনশনড অ্যাবাভ, আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু অ্যারেঞ্জ দিস ফ্যাসিলিটি অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এই কথাগুলো সুন্দর করে লিখতে হয়। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে যেটা করতে হয়, প্যারাগ্রাফকে আপনি তিনটা অংশে, মনে মনে তিনটা অংশে বিভক্ত করে নেবেন। একটা হচ্ছে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, মানে প্যারাগ্রাফটা কি ব্যাপারে সেটা আপনি এক কথায় একবার একটু বলে নেবেন, প্রথম কাজ। তারপরে হচ্ছে পরের সেন্টেন্স থেকে আপনি প্যারাগ্রাফের ওই টপিকটা বিস্তারিত লিখবেন, বিশ্লেষণ করে করে পুরো জিনিসটা লিখবেন। লেখার পরে শেষে গিয়ে একটা চমৎকার উপসংহার টেনে এই জিনিসটা আপনি শেষ করে দিবেন। এই কয়েকটা জিনিস আপনাকে পরীক্ষার হলে কিন্তু অনেক সহযোগিতা করবে। আর লাস্টলি আরেকটা কথা ভাইয়া, ইংলিশ একটা সাবজেক্ট মাত্র, ইংলিশ একটা ভাষা মাত্র, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ইংলিশ পরীক্ষা যদি একটু মাথা ঠান্ডা রাখা যায় আর যদি একটুখানি টেন্স সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে ইংলিশ পরীক্ষায় লিখে আসা যায়। আপনারা ইন্টারমিডিয়েটে পড়েন, আপনারা ছোটবেলা থেকে ইংরেজি পড়ে আসছেন, আশা করি ইংরেজি পরীক্ষা সবাই মোটামুটি ভালো হবে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটি ক্লাসে, এবং আগামীকালকে আপনাদের, সরি আগামীকাল বলছি, অলরেডি আজকে হয়ে গেছে, আজকের ক্লাসে, আজকের এক্সামের পর আপনাদের সাথে আমার দেখা হবে প্রশ্ন সলভিং এর হয়তো কোনো ক্লাস নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়া করুন। আসসালামু আলাইকুম।